নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের লৌকিক অলৌকিক এই অনুষ্ঠানের সঙ্গে আপনাদের বিগত কয়েক মাসে বেশ পরিচয় হয়ে গেছে। আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, সেটা কোনো জটিল দুর্বোধ্য তত্ত্ব নয়। এর আগে আমরা কখনো কালো জাদু, কখনো শ্মশানে তন্ত্রক্রিয়া, কখনো আত্মাবন্ধন প্রক্রিয়া এসব নিয়ে আলোচনা করেছি। সেখানে বিভিন্ন তান্ত্রিক, বিভিন্ন জ্যোতিষীর মতামত, নানা সাধনার পদ্ধতি আলোচনা করেছি। আজকে কিন্তু আমরা একেবারেই গল্প বলার মেজাজে। গল্প ঠিক নয়, বলা যায় তিনটি রোমাঞ্চকর সত্য ঘটনা। আর এই সত্য ঘটনাগুলো অদ্ভুতভাবে ঘটেছে কিন্তু একজন মানুষের ক্ষেত্রে। আপনাদের এই মুহূর্তে তার ছবি দেখাচ্ছি, দেখুন। লৌকিক অলৌকিক অতিপ্রাকৃত জগৎ। লৌকিক অলৌকিক এই পর্যায়ের পর্যালোচনা আজকের বিষয় তিনটি রোমাঞ্চকর সত্য ঘটনা, প্রেত সন্দর্শন, অর্থাৎ কিনা ভূতের সঙ্গে মোলাকাত। একটি বিশেষ অনুরোধ, হেডফোন ব্যবহার করুন। এই সত্য ঘটনাগুলো অদ্ভুতভাবে ঘটেছে কিন্তু একজন মানুষের ক্ষেত্রে। আপনাদের এই মুহূর্তে তার ছবি দেখাচ্ছি, দেখুন। ওর নাম সৌরভ চক্রবর্তী। আমাকে কাকা বলে ডাকে, আর আমরা ওকে ডাকি ডাক নাম হচ্ছে রাজু। অখিল মিস্ত্রি লেনে আমাদের যে বাড়ি, চ্যানেলেও যে ঠিকানার কথা বারবার উল্লেখ করা হয়, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা নয়। তো এইখানে এই বাড়ির একতলায় রাজুদের পরিবার ভাড়া থাকতো। টিল নাও রাজুর বাবা মা তারা এখানেই থাকেন। কিন্তু যেহেতু একটা ঘর স্থানাভাব, তাই বিয়ের পর রাজু এখান থেকে চলে যায় বেলঘরিয়ায়। ও এবং ওর স্ত্রী মান্টি ওরা থাকে। তো রাজু চাকরি করে সেক্টর 5-এ। কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে ওর নিত্যদিনের উঠা বসা, হাই স্যালারি, নিজস্ব গাড়ি আছে, বাইক আছে। এই কথাগুলো কেন বলছি, যে সমস্তটাই এই গল্পের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে সম্পৃক্ত। তো রাজুর জীবনে পরপর 3 বার 3টি এমন ঘটনা ঘটেছে যাকে আমরা প্রেত সন্দর্শন যদি সর্বক্ষেত্রে নাও হয়, অলৌকিকতার সঙ্গে একটা প্রত্যক্ষ সংযোগ বলা যেতে পারে। তার আগে একটা কথা একটু বলবো, সকলে কেন ভূত দেখে না, বা সকলের জীবনে কেন অলৌকিক ঘটনা প্রত্যক্ষীভূত হয় না, বারে বারে দূরের কথা, একবারও আসে না। আমরা আসলে প্রত্যেকেই বিশ্বাস করি না করি, ভয় পেতে ভালোবাসি। সেই ছোটবেলা থেকে মায়ের কাছে গল্প শুনে রাত্রির বেলা মায়ের বুকে মুখ গুজে ঘুমানোর শৈশব স্মৃতি ওদের প্রত্যেকটা মানুষের আছে। কিন্তু হয় কি, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কেউ কেউ যুক্তিবাদী হয়ে উঠি, নাস্তিক হয়ে উঠি, আবার কেউ কেউ ভাববাদে আমাদের পরিপূর্ণ আস্থা পোষণ করি। সেটা তো মানসিকতার কথা। কিন্তু এমনও হয় অনেক মানুষ যারা নাস্তিক, পূর্ণমাত্রায় নাস্তিক, তাদেরও প্রেত সন্দর্শন হয়ে থাকে। যেমন হয়েছিল আদ্যন্ত নাস্তিক আমার শ্বশুর মশাইয়ের ক্ষেত্রে। মৃত্যুর 7 দিন আগে তিনি বাড়িতে বসে দেখেছিলেন এক
দীর্ঘকায় কৃষ্ণবর্ণ মূর্তি, কিন্তু কমিউনিস্ট পার্টির সদস্য, আগাগোড়া নাস্তিক, বিজ্ঞান মনস্ক ডাক্তার। তো এটা হয়। কথাগুলো বললাম এই জন্য যে মূলত তিনটে রাশি আছে, মিথুন, কুম্ভ এবং তুলা। এই তিনটে রাশিকে বলা হয় বায়ু রাশি, অর্থাৎ কিনা বায়ু যাকে আন্দোলিত করে যায়, হালকা রাশি বলা হয়। এবার এই হালকা রাশির মানুষজন যারা, তাদের সঙ্গে সেই পরপারের যে জগৎ, আমি যেটা বারে বারেই বলি যে একটা ডিফারেন্ট ডাইমেনশন, সেই জগতের সঙ্গে একটা সেতু গড়ে ওঠে, মানসিক সেতু, চেতনা এবং অনুভবের একটা সংযোগ। রাজু সৌরভ চক্রবর্তী তেমনই এক রাশির জাতক, এবং ওর জীবনে ঠিক তেমনি ভাবে তিনটে ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো এই 35 বছরের যুবককে গভীরভাবে প্রেত তত্ত্বে বিশ্বাসী করে তুলেছে। আমি একটার পর একটা ঘটনায় আসব। প্রথমে বলি, রাজু এবং রাজুর স্ত্রী এখনো পর্যন্ত নিঃসন্তান, আর ওদের একমাত্র সন্তান বলা যায় একটি কুকুর, স্টোডো। যার ডাক নাম হচ্ছে কুটুস। তো এই যে কুকুরটি ওদের, সে নিজে দুটি ঘটনার সঙ্গে জড়িত, একবার জীবিত অবস্থায়, একবার মৃত অবস্থায়। কথাগুলো খুব অদ্ভুত লাগছে, খুব রহস্যময় লাগছে আপনাদের। আমি পরপর ঘটনাগুলোতে যাই। প্রথম ঘটনা প্রায় বছর 1.5 আগের। স্টোডো বা কুটুস একটা ব্ল্যাক ল্যাব্রাডর, মেল ডগ। তো এই স্পেসিসের কুকুরের সন্ধান বড় একটা পাওয়া যায় না। রাজু নিয়ে এসেছিল অনেক খোঁজ খবর করে। তো সবসময় হয় যেটা কুকুরের ক্ষেত্রে, একটা ব্রিডিং এর দরকার হয় ওদের শরীর স্বাস্থ্যের জন্য। তো যে দোকানে ভেটেরিনারি মেডিসিন সমস্ত পাওয়া যায়, যে দোকান থেকে মেডিসিন নেয় রাজু, সেই দোকানের ভদ্রলোককে সাজেস্ট করলেন যে একবারের জন্য হলেও ব্রিডটা করানোর দরকার। রাজু বলল যে সেটা তো ঠিক আছে, কিন্তু আমি সেরকম পাবো কোথায়, ডগি আমি পাবো কোথায়? তখন একটা বাড়ির সন্ধান সেখানে দিলেন সেই ভদ্রলোক, অর্থাৎ মেডিসিন শপ ওনার, এবং রাজু যোগাযোগ করলো সেই ভদ্রমহিলার সঙ্গে। ভদ্রমহিলা প্রত্যক্ষভাবে একটি রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত ছিলেন, আমি নাম করবো না দলের সঙ্গত কারণে, ডিভোর্সি, এবং হয়তোবা ব্যক্তিগত হতাশা, নৈরাশ্য, ডিপ্রেশনের জন্য প্রচুর ড্রিঙ্ক করতেন। হোয়াটএভার, রাজু তো গেছে তার সেই রেফারেন্স নিয়ে, ওই মেডিসিন শপের যিনি মালিক ওনার, তার রেফারেন্স নিয়ে ভদ্রমহিলা রাজি হলেন যে ঠিক আছে, দুই যে ডগ এবং ডগি তাদের ব্রিড করানো হবে। নিয়ে আসতে বললেন রাজুর ডগকে। এর মধ্যে ঠিক 2-3 দিনের মধ্যে ঘটে গেল একটা অঘটন। ওই যে ওষুধের দোকানের মালিক, তিনি ফোন করে রাজুকে জানালেন যে সৌরভদা, একটা মিস আপ ঘটে গেছে, যে ভদ্রমহিলার কাছে তোমাকে পাঠিয়েছিলাম, হঠাৎ করে উনি মারা গেছেন, লিভার ফাংশন ফেলিওর। তো
এই মুহূর্তে তো জাস্ট কিছু হবে না, তুমি এক কাজ করো, ভদ্রমহিলার সমস্ত যা কিছু রিচুয়ালস শ্রাদ্ধ শান্তি চুকে যাক, একমাত্র ছেলে আছে, আমি তার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, এবং তারপর তুমি যেই জন্য গেছো সেই পারপাস সার্ভ হবে, অর্থাৎ ডগি ব্রিডিং। ভালো কথা। এইভাবে মোটামুটি কেটে গেল সেই অশৌচকাল। 10 দিন না 15 দিন, আমি ঠিক জানি না ওদের কি নিয়ম, তো হয়ে গেল। তারপর ওদের সম্ভবত নিয়ম ভঙ্গের দিন বা তারপর দিন এরকম সময় ওই ছেলেটি আবার রাজুকে বলল, ওই দোকানের মালিক ছেলেটি, যে আজকে আমার সঙ্গে কথা হয়েছে, ওই ভদ্রমহিলার ছেলে থাকবেন, তুমি চলো তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেব। তো বাড়িতে একটা মৃত্যু হলে তারপরেও বেশ কিছুদিন আত্মীয় স্বজনের সমাগম থাকে। রাজু যাওয়ার পর রাজু সে ওষুধের দোকানের মালিক ছেলেটি এবং ভদ্র মহিলার একমাত্র পুত্র, একমাত্র ছেলে, তিনজন বললো যে চলো একটু গুমোটো লাগছে, গরমকালের কথা বলছি, আমরা ছাদের উপর গিয়ে কথা বলি। তিনজনে ছাদে উঠেছে। রাজু থাকে বেলঘরিয়ায়, তো ওখানে এখনো বেশ কিছু অঞ্চলে গাছ গাছালি পুকুর আছে। তো বাড়ি, দোতলা বাড়ি, বাড়ির ছাদে উঠে ওরা এক কোণে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে, কথা বলছে। আর ওদের যে কুকুরটি লুসি, সে ছাদের আর এক প্রান্তে বেশ বিমর্ষ হয়ে আর কি, খুব মরজ, কারণ ভদ্রমহিলাই তো ওর কাছে একেবারে কি বলবো সব থেকে কাছের জন ছিল, মরজ হয়ে ছাদের ওপর রয়েছে। কারণ ভদ্রমহিলা এর আগেও বলেছিলেন যে প্রতি সন্ধ্যায় আমি রাস্তায় পারি না, কিন্তু আমার বাড়ির বিরাট বড় ছাদ, ওকে নিয়ে আমি ছাদে হেঁটে বেড়াই, তাতে ওরও এক্সারসাইজ হয়, আমারও এক্সারসাইজ হয়, এবং আমরা দুজনে বেশ কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি, ও আমার সন্তানের মতো। তো যাই হোক, সে সমস্ত কথা হচ্ছে। হঠাৎ ওই লুসি ডগি প্রচন্ড উত্তেজনায়, মানে বাইরের লোকজন কেউ এলে, চেনা লোকজন এলে, বহিরাগত নয়, তারা যেমন উচ্ছ্বসিত হয়ে ওঠে, উল্লসিত হয়ে ওঠে, ওর বিমর্ষ ভাব কাটিয়ে কেমন প্রচন্ড উত্তেজনায় ও উঠে দাঁড়ালো এবং এক দৌড়ে ছাদের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, ও প্রান্তে একটা গাছ রয়েছে, নারকেল গাছ, সেই গাছের ছায়াও এসে পড়েছে ছাদের ওপর, সেখানে ছুটে গেল। আর কি অদ্ভুত কাণ্ড, ল্যাজ নাড়ছে। সাধারণত কুকুর এবং বেড়ালও ল্যাজ নাড়ে খুব আনন্দে, খুব আদরের মুহূর্তে, প্রিয়জনকে কাছে দেখলে, প্রিয়জনের সান্নিধ্য পেলে, তো ল্যাজ নাড়ছে এবং তাকিয়ে রয়েছে একটু উপরের দিকে, এই জন্য যে একটা কুকুরের হাইট যেটা একটা মানুষের হাইট তার থেকে বেশি, 5-5.5 ফুট। তো কুকুরটা উপরের দিকে তাকিয়ে যেন কাউকে দেখছে, অদৃশ্য কাউকে দেখছে। হি অর শি ইজ নট ভিজিবল, এরা দেখতে পাচ্ছেন, এরা খালি দেখছে কুকুরটার এই উত্তেজনা, উন্মাদনা, তার উচ্ছ্বসিত হয়ে ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে যাওয়া, এবং দৌড়ে গিয়ে সেই দ্রুত তার সেই লেজ সঞ্চালন, আর ডাকছে, মুখে একটা আদরের ডাক। তারপর যেটা ঘটলো, ওরা তিনজন একেবারে প্রচন্ড শিহরিত। কুকুরটা দুপায়ে উঠে দাঁড়ালো। ওরা যাদের বাড়িতে ডগ আছে তারা জানে যে কোনো কুকুর, সেটা ছোট লাসা স্প্যানিয়াল থেকে শুরু করে ডোবারম্যান, ল্যাব্রাডর, আলসেশিয়ান, যেই হোক না কেন, ওই আদর খেতে উত্তেজনায় এরকম উঠে দাঁড়ায়, এবং ওরা তো আর দুপায়ে দাঁড়াতে পারে না মানুষের মতন, তার গায়ের ওপর ভর করে, মানে কাঁধ অব্দি ধরো হাত চলে যায়, ওইভাবে
দাঁড়িয়ে গা চাটে, ডাকে আদরের ডাক। তো দু পায়ে ভর দিয়ে সে যে উল্লাসে চিৎকার করছে, আর্তনাদ নয়, কাতরতা নয়, চিৎকার করছে উল্লাসে, সেটা কিভাবে সম্ভব? আবার বলছি, কোন চতুষ্পদ প্রাণী তারা প্রকৃতিগতভাবে এমন করেই সৃষ্ট যে তাদের পক্ষে সম্ভব নয় কখনো দুপায়ে হেঁটে চলা, দুপায়ে দাঁড়ানো। কারণ ঈশ্বর বা প্রকৃতি তাদের সৃষ্টি করেছে এইভাবেই যে তারা চার পায়ে ভর দিয়ে হাঁটবে। তাদের যে ফিজিক্যাল ব্যালেন্স সেটা চারটে পায়ে, কিন্তু দুটো পায়ে ওরা তখনই দাঁড়াতে পারে যখন একটা অন্য সাপোর্ট থাকে। সেই সাপোর্টটা কি? সেই সাপোর্টটা তার মাস্টার, তার প্রভু, তার গায়ের ওপর ভর দিয়ে বা কোনো একটা দেয়ালে ভর দিয়ে ওরকম দাঁড়াতে পারে। যে কোনো রকম একটা অবলম্বন দরকার, সাপোর্ট দরকার। তো কোনো কিছু তো নেই, শূন্যে ভর দিয়ে আপনারা কল্পনা করুন একটা অন্ধকার বা আলো আধারী ছাদে একটি ব্ল্যাক ল্যাব্রাডর, সে দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার দুটো হাত শূন্যে, আর মুখটা ওপরের দিকে তুলে যেন কোনো অদৃশ্য প্রিয়জনকে দেখছে। দ্রুত তার লেজ সঞ্চালন হচ্ছে। এরা যে তিনজন ভদ্রমহিলার, মৃত ভদ্রমহিলার ছেলে, ওষুধের দোকানের মালিক এবং রাজু, তারা স্তম্ভিত, হতভাগ, শিহরিত। মোটামুটি ভাবে রাজুর কথা অনুযায়ী প্রায় 2 থেকে 2.5 মিনিট, নর্মালি ওরা ঘড়ি দেখেনি, আন্দাজে যেটা বলার, মানে বেশ অনেকটা সময় এমন ভাবে ঘটনাটা ঘটে চলল। কুকুরটির ওই উল্লসিত অভিব্যক্তি এবং এদের ভয়ার্ত অবস্থায়, অনর অবস্থান। তারপর আস্তে আস্তে পা নিচে নামিয়ে বসে পড়ল লুসি, এবং তারপর মাটিতে শুয়ে পড়ল পরিশ্রান্ত হয়ে। উত্তেজনার পর পরিশ্রান্তি। ওদের সম্বিত ফিরে এলো এবং ওরা তিনজন আস্তে আস্তে নিচে নেমে গেল। কুকুরটি তখনও সেই পরিশ্রান্ত অবস্থায় অর্ধশায়িত অন্ধকার ছাদ। নিচে নামার পর এই ওষুধের দোকানের মালিক ছেলেটি প্রয়াত ভদ্রমহিলার ছেলেকে বলল যে, দাদা, তোমার এই ডগিকে কিন্তু তুমি বেশি দিন ধরে রাখতে পারবে না। আর তারপরের যে ঘটনা আপনাদের বলি, মানে বলতে গেলে আমারই কেমন একটা রোমাঞ্চ হয়। রাজু বলছে আমাকে যে, কাকা, তারপর 7টা দিনও কাটলো না, আবার সেই মেডিসিন শপ ওনারের ফোন যে সেই ডগি লুসি মারা গেছে। আরো একটা কথা, তার মালকিন এবং তার দুজনের মৃত্যুর কারণ কিন্তু এক, লিভার ফেলিওর। ভদ্রমহিলা প্রচন্ড ড্রিঙ্ক করতেন, তার লিভার ড্যামেজ হয়ে গিয়েছিল এবং সেই কারণে তিনি মারা গিয়েছিলেন। কিন্তু কুকুরটি সে সুস্থ, সতেজ, তার এভাবে মৃত্যু কি কারণে তা কারো বোধগম্য নয়, বা বলা যায় কারণহীন তার মৃত্যু। তার মালকিন, তার প্রিয় মানুষ যেভাবে মৃত্যুবরণ করেছিলেন, সেভাবেই সে একই রোগে আক্রান্ত হয়ে সে চলে গেল তার প্রিয় মানুষের কাছে। এই ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। মৃত্যু দুটি যদিও আমরা কাকতালীয় বলে চিহ্নিত করি আমাদের অবিশ্বাসী যুক্তিবাদী মন দিয়ে, কিন্তু
একটা চতুষ্পদ প্রাণী, সে 2.5 মিনিট কি 2 মিনিট, আমি আরো কমিয়ে ধরে নিলাম 1 থেকে 1.5 মিনিট, এই সময়টুকু কি দুপায়ে ভর দিয়ে আর দুপা শূন্যে তুলে দাঁড়িয়ে থাকতে পারে, আর তার সে বিমর্ষ যে ভাব, তার পরিবর্তন ঘটে, এই আকস্মিক উল্লাস, তারই বা হেতু কি? কোনো কারণ নেই। আর ওই যে আমি বলি, বিজ্ঞানের যেখানে শেষ, দর্শনের সেখানে শুরু। সুতরাং সিদ্ধান্ত এটাই, অদৃশ্য বিদেহ এসে দেখা দিয়েছে তার প্রিয় পশুটিকে। আমরা দেখতে পাচ্ছি না, ওই 3 জন মানুষ দেখতে পাইনি, কিন্তু সে দেখতে পেয়েছে তার অনুভূতি দিয়ে, তার মানস নেত্র দিয়ে। আমি এই গল্পটা অবলম্বনে একটা নাটক লিখেছিলাম এবং আমাদের চ্যানেলে অভিনীত হয়েছে, আছে নাটকটি, মৃত মনিবের ডাকে। অবশ্য নাটক যেহেতু, তাতে অনেক কল্পনা মিশেছে, নাটকের ঘটনা, গতি, প্রকৃতি, পরিণতি সবটা সত্য নয়, কিন্তু এই ঘটনাটুকু সত্য। বহু শ্রোতা দর্শক নাটকটা শুনেছেন, দেখেছেন, লিঙ্ক দেওয়া থাকলো, পারলে আপনারাও শুনবেন। এবার আসবো পরের ঘটনায়। আমি বলেছিলাম যে রাজুর যে ডগ স্টোডো, দুটো ঘটনার সঙ্গে সে জড়িত। একটা ঘটনার সঙ্গে জীবিত অবস্থায়, আর একটা ঘটনার সঙ্গে মৃত অবস্থায়। আর সেই ঘটনাও এক চরম অলৌকিক, রোমাঞ্চকর, রোমহর্ষক ঘটনা। বেশি দিন আগের কথা নয়, 3 থেকে 4 মাস। হঠাৎ করেই একটা স্ট্রোকে, কার্ডিয়াক অ্যারেস্টে স্টোটো মারা গেল। না, এই মৃত্যুর পেছনে কোথাও কোনো অলৌকিকতা নেই। 3 মাস আগে কুকুরটি মারা গিয়েছে, রাজু এবং মান্টি, তার গভীর শোকাহত। এর মধ্যে স্টোটোর মৃত্যুর 1 থেকে 1.5 মাস, সেই সময়ের মধ্যে ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। রাজু সল্টলেক থেকে যে রাস্তা ধরে ইউজুয়ালি ফেরে তার বাড়ি বেলঘরিয়ার উদ্দেশ্যে, সেই রাস্তা সেদিন কোনো কারণে নো এন্ট্রি ছিল। কিছুদিন ধরেই আপনারা জানেন ভোটের প্রচার চলছে এবং তার সঙ্গে নানা স্থানে বিক্ষিপ্ত কিছু গন্ডগোল ইত্যাদি। এ তো বিগত 2 মাসের একটা বাস্তব চিত্র ছিল। তো রাজু ফিরছে তার বাইকে। রাজুর বাইকও বেশ দামি, হাই স্পিড বাইক, যদিও ও নিজে প্রচন্ড স্পিডে গাড়ি চালায় না, সবসময় একটা মডারেট স্পিড মেনটেন করে। তো যেটা বলছিলাম, সেদিন যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা বন্ধ। এবার আমাদের তো এখন অচেনা রাস্তার জন্য জিপিএস অবলম্বন, প্রধান অবলম্বন। তো জিপিএস সার্চ করে রাজু আরেকটা অচেনা রাস্তার খোঁজ পেল। সেই রাস্তা দিয়ে গিয়ে তারপরও আবার বাইপাসে পড়বে। রাস্তায় কিছু দূর যাওয়ার পর দেখছে বেশ নির্জন রাস্তা, আর তারপরেই একটা কবরখানা, সিমেট্রি। করতেই পারে যে কোনো রাস্তায় যাওয়ার পথে শ্মশানও করতে পারে, কবরখানাও করতে পারে, খানা খন্দ সবকিছু করতে পারে, মন্দির করতে পারে, মসজিদ করতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিচ্ছু নেই। আর তবে আমাদের যেটা হয়, একটা শ্মশান বা কবরখানা দেখলে একটু গাটা ছমছম করে ওঠে, সেটা তো স্বাভাবিক
একটা মানসিক প্রতিবর্তন ক্রিয়া, তার সঙ্গে অলৌকিকতার কোনো সংযোগ নেই। রাজু সে কবরখানা পেরিয়ে তারপর ইনস্ট্রাকশন অনুযায়ী জিপিএস এর নিজের যে চেনা পথ সেই পথে চলে গেল, পৌঁছে গেল সেখানে, বাড়িতে, নিজের ডেস্টিনেশনে, গন্তব্যস্থলে। কোথাও কোনো কিছু নেই, গোলযোগ কিছু নেই, অসঙ্গতি কিছু নেই, অস্বাভাবিক কিছু নেই। ঘটনাটা ঘটলো তার ঠিক 3 দিন পরে। রাজু আসছে গাড়িতে, বাইকে। সাধারণত 4 হুইলার থাকলেও এই যাতায়াতের পথে নিজে একা ও বাইকেই স্বচ্ছন্দ, বাইক নিয়ে বেরিয়েছে। তো বাইকে যাচ্ছে, হঠাৎ ও ফিল করতে পারলো যে ওর দুটো হাত ওর নিজের নিয়ন্ত্রণাধীন নয়, আউট অফ কন্ট্রোল। কেউ যেন ওর দুটো হাতকে চেপে ধরে বাইকের স্পিডটাকে বাড়িয়ে তুলছে। রাজু কন্ট্রোল করতে চাইলেও কন্ট্রোল করতে পারছে না বাইকের সেই স্পিড। বাইকটা প্রচন্ড জোরে ছুটে যেতে চাইছে, আর কোনো গাড়ি যদি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচন্ড জোরে ছুটে যায়, তার ফল কি? তার অনিবার্য ফল হচ্ছে কলিশন, অ্যাক্সিডেন্ট এবং এক্সট্রিম রেজাল্ট মৃত্যু। স্বাভাবিকভাবেই একটা প্রচন্ড আতঙ্ক, রাজু প্রাণপণে চেষ্টা করছে। হঠাৎ, নর্মালি আমরা যখন গাড়ি চালাই আমাদের দৃষ্টিটা সামনে থাকে, ভীষণ সামনে থাকে, কিন্তু তবুও সাইডটা আমাদের চোখে পড়ে যায়। আমরা বুঝতে পারি সাইডে কেউ যাতায়াত করে। আমি এই যে সোজা তাকিয়ে আছি, এখন এইখানে যদি পাশে আমার কেউ হেঁটে এসে দাঁড়ায়, আমি তাকে দেখতে পাবো। তো তেমনি রাজু দেখলো যে একটা কালো মতো প্রাণী, ও তো সামনে দৃষ্টি পুরোপুরি তাকাতে পারছে না, একটা কালো মতো প্রাণী ছুটছে, প্রাণপণে ছুটছে ওর বাইকের সঙ্গে। বাইকটা প্রচন্ড গতিতে যাচ্ছে, প্রাণীটা ছুটছে একইভাবে, সেই বাইকের সঙ্গে তাল মিলিয়ে এরকম চললো 1-1.5 মিনিট। তারপর হাতের ওপর থেকে নিয়ন্ত্রণটা শিথিল হয়ে গেল, আবার স্বাভাবিকত্ব ফিরে পেল রাজু সেই চালনা শক্তি গাড়ির। আর তখন মুহূর্তের জন্য গাড়িটা থামিয়েও দেখলো যে না, ও যেটা দেখছিল ওর সাইড ভিশনে যে কোনো একটা কালো প্রাণী নেই, কেউ কোথাও নেই। এই ঘটনা কিন্তু একদিনে শেষ হলো না। মঙ্গলবার রাজু কথা অনুযায়ী শুরু হয়েছিল মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3টে দিন। মাঝপথে হঠাৎ করে রাজুর হাত নিয়ন্ত্রণ হারাতো এবং রাজু প্রাণপণে চেষ্টা করত সেই গাড়ির গতিকে সংহত করার, সংযত করার, এবং প্রতিদিন সে দেখতে পেত তার পার্শ্ব দৃষ্টি দিয়ে যে একটা কালো প্রাণী একইভাবে ছুটে চলেছে। 3 দিন কেটে যাওয়ার পর আতঙ্ক রাজুকে এতটা পেয়ে বসলো, শুক্রবার দিন ও অফিস গেল না, ও মেল করে ছুটি নিল। আমাকে বৃহস্পতিবার দিন রাত্রেই সৌরভ চক্রবর্তী মানে রাজু ফোন করেছিল যে কাকা, তুমি তো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করো, তো এরকম একটা ঘটনা ঘটেছে, কি করব?
তো তখন ওকে আমি বললাম যে স্বাভাবিক তো নয় ঘটনাটা, কারণ একদিন মনের ভুল হতে পারে। আর রাজু এমনও নয় যে কখনো অপ্রকৃতিস্থ অবস্থায়, অর্থাৎ কেন মদ্যপান করে গাড়ি চালাচ্ছে বা অন্য কোনো নেশা, সে সমস্ত কিছু নেই। স্বাভাবিকভাবে 4-5 মানুষের মতো সিগারেট খায়, অকেশনালি ড্রিঙ্ক করে, কিন্তু সেদিন তো সে তো সুস্থ অবস্থায় তার কর্মক্ষেত্র থেকে সেক্টর নাম্বার 5 থেকে বেরিয়েছে এবং এই ফিলিং হয়েছে, পরপর 3 দিন এই ফিলিং হয়েছে, এবং সেই অনুভূতি ওকে এতটা আতঙ্কগ্রস্ত করেছে যে অফিস যেতে ভয় পাচ্ছে, কারণ ও ডিউটি আওয়ারের পর ও যখন ফিরবে তখন রাত 9টা বেজে যাবে। আমি ওকে বললাম যে প্রথমত তুই একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, যারা এমনি 4-5 জন লক্ষ্মী পুজো করা ব্রাহ্মণ নয়, এমন কারোর সঙ্গে যোগাযোগ কর, এবং তারপর তাতে যদি কাজ না হয় তখন আমার চেনা জানা 2-3 জন তান্ত্রিক আছেন, কারণ আমি এই যে সমস্ত কাজগুলো করি এই পডকাস্ট, তার সূত্রেই আমি বিভিন্ন জনের ফোন নাম্বার সংগ্রহ করেছি, তাদের সঙ্গে আমি যে যে বিষয় নিয়ে সংশয় হয় বা যে তথ্য সংগ্রহ করতে হয় তার জন্য কথা বলি। তো সেরকম কারোর সঙ্গে যোগাযোগ করি। তো এরপর রাজু যে ভদ্রলোকের সঙ্গে কথা বলল, তিনি একসময় সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন, পণ্ডিত মানুষ, বাইরে পুজো করেন না, কিন্তু নিজের বাড়ির দুর্গোৎসব থেকে শুরু করে রথযাত্রা সমস্ত কিছুই পালিত হয় তার বাড়িতে, অভিজাত মানুষ। তিনি রাজুকে বললেন যে এই ঘটনার সঙ্গে যে একটা কোনো বিদেশি সত্তার সম্পর্ক আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি প্রাথমিকভাবে যেটা করতে পারি, আমি জানি না তাতে কোনো কাজ হবে কিনা, সেটা আমি করব। তারপর যদি তাতে ফল না হয় তখন তুমি সেভাবে কোনো তান্ত্রিকের সঙ্গে কথা বলো। দেবাশিস বাবু যেটা বলেছেন সেটা সঠিকই, যে এই সমস্ত কাজে তো আমরা পারদর্শী নই, আমরা তো প্রেত চর্চা করি না, আমাদের সাধনা অধ্যাত্ম সাধনা, তার মাধ্যমে আমরা অশুভকে প্রতিরোধ করার চেষ্টা করি। তো তিনি তখন রাজুকে বললেন যে তুমি আজকে যেমন যাওনি অফিসে, এটা শুক্রবারের কথা বলছি, তবে আরো 2 দিন তোমার ছুটিটাকে লিঙ্গার করো, 3 দিন হলে যদি মেডিকেল সার্টিফিকেট লাগে মেডিকেল সার্টিফিকেট দাও। সোমবার আমি যাবো তোমার বাড়িতে। উনি কোথাও যান না, কারো বাড়িতে গিয়ে পুজো করেন না, ও কোনো নির্ধারিত যজমান নেই, কিন্তু উনি বললেন আমি যাব, আর যা যা লাগবে সেই সমস্ত উপাদান উপকরণের কথা উনি বলে দিলেন। উনি বললেন যে শিবকে আমরা বলি ভূতনাথ, তো আমি শিব সস্তায়ন করব। 100টা বেলপাতা দিয়ে শিবের পুজো হবে এবং যজ্ঞ হবে, তার সঙ্গে হবে 10 মহাবিদ্যার আরাধনা। শিব সস্তায়ন, যজ্ঞ এবং 10 মহাবিদ্যার আরাধনা। সেখানে ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী, যে বিভিন্ন রূপ ষোড়শী, সেই মন্ত্র, সেই আরাধনা, অর্চনা, পুজো। আমি গিয়েছিলাম সেদিন। ভদ্রলোক, শান্ত সৌম্য চেহারা, শিক্ষিত মানুষ, বয়স প্রায় 75-এর মতো। উনি অদ্ভুত সুন্দর মার্জিত সংস্কৃত উচ্চারণ পুজো শুরু করলেন প্রায় সকাল 10টায়, এবং ঠিক সূর্যাস্তের আগে পুজো শেষ হলো।
4:30-5টা নাগাদ। তারপর উনি বললেন যে এই পুজোর পর সমস্ত যা কিছু যজ্ঞের দগ্ধ সামগ্রী, ফুল, এগুলো কোনো জলাশয়ে ভাসিয়ে দাও, গঙ্গা হলে সব থেকে ভালো হয়। তো রাজু বলল, আমি পারবো, আমি গঙ্গায় গিয়ে ভাসিয়ে দিতে পারবো, বামঘাটে বা জগন্নাথ ঘাটে গিয়ে ভাসিয়ে দেব। আর উনি 3টি বেল পাতা বাইকের মধ্যে রাখতে বললেন, আর মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন বাইকে। বললেন, কাল থেকে তুমি স্বাভাবিকভাবেই যাতায়াত করবে। এবং উনিও বললেন যে এক প্রেত যেমন তোমার প্রাণনাশ করতে চাইছে, আর এক প্রেত যে ছিল তোমার অন্ধ অনুরক্ত, অন্ধভক্ত, তোমার স্টোডো, তার এখনো পুনর্জন্ম হয়নি। সে ওই বৈরী প্রেত শক্তি, অশুভ প্রেত শক্তিকে প্রতিরোধ করেছে এই কদিন, আর তার জন্যই কোনো দুর্ঘটনা তোমার হয়নি। কিন্তু প্রতিদিন তো এভাবে চলতে পারে না, একদিন না একদিন তোমার স্টোডো ফেল করতে পারে, স্টোডোর পুনর্জন্ম হয়ে যেতে পারে, কিন্তু সে অশুভ আত্মা থেকে যেতে পারে। তাই এই যে শাস্ত্রীয় সমাধান, এই শাস্ত্রীয় সমাধান অত্যন্ত জরুরি ছিল। আমি আশা করি দেবাদিদেব ভূতনাথের কৃপায় হয়তো তুমি এরপর আর বিপদাপন্ন হবে না। আর যদি কোনো বিপদ ঘটে, এরপর আর কিছু করার সাধ্য আমার নেই, তাহলে তোমাকে কোনো তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে। তো থ্যাংক গড, মহাদেবের আশীর্বাদ, রাজু আর কোনো বিপদের সম্মুখীন এই 1.5 মাসে অদ্যাবধি হয়নি। দুটো ঘটনা আপনারা ধৈর্য ধরে শুনেছেন, আমিও সেই আলোচনা বা গল্পের মধ্যে। এবার তৃতীয় একটা ছোট্ট বিষয় আপনাদের সামনে তুলে ধরেই আজকের আলোচনা শেষ করব। এই ঘটনা আরো বেশ কয়েক বছর আগের। রাজুর একদম ক্যারিয়ারের শুরুর দিকে, বয়স তখন ওর 25-26। একটা মলে, সঙ্গত কারণে নামটা আমি বলবো না, বলা সম্ভব নয়, তো রাজু সেখানে তখন সার্ভিস করছে। রাজুর একজন সহকর্মী ছিল রাকেশ কারা। আমি কোন প্রদেশের মানুষ জানি না, রাজু বলতো অবাঙালি, কিন্তু এখানে সেই ছেলেটি রাজু থেকে কয়েক বছরের বড়, থাকতো কাকিনাড়ায়। ওর পরিবার নাকি তান্ত্রিক পরিবার, তন্ত্র সাধনা করে। এবার হলো যেটা, ওই মলের সামনে একদিন একটা দুর্ঘটনা ঘটল, বাইকের একটা অ্যাক্সিডেন্ট। ভদ্রলোক এবং ভদ্রলোকের স্ত্রী যাচ্ছিলেন, তো একটা কলিশনে ভদ্রলোকের স্ত্রী ছিটকে মাটিতে পড়লেন, একটা অন্য গাড়ি রান ওভার করে দিয়ে গেল। ভদ্রলোক মারাত্মক উন্ডেড অবস্থায় ভর্তি হলেন হসপিটালে। তিনি হয়তো সম্ভবত প্রাণে বেঁচে গিয়েছিলেন, আমি সে ঘটনা জানি না, কিন্তু ভদ্রমহিলা মারা গিয়েছিলেন, স্পটেড। তো একদিন সেই রাকেশ কারা রাজুকে বলল যে আমি সেদিন যে অ্যাক্সিডেন্ট হলো না, সেই মেয়েটা আমার কাছে আসছে, যেন মুক্তি চাইছে। স্বাভাবিকভাবে এই আজকের যে রাজু, আজকের যে বিশ্বাস, ভৌতিকতায় অলৌকিকতায় বিশ্বাস ছিল না। রাজু ভাবলো কি অবাঙালি ভুলভাল বকছে আর কি, বাজে বকা, আমরা বলি ভাট বকা, তো ভাট বকছে।
এর দুদিন পরে ওদের যেহেতু ওই মলে অডিটোরিয়াম গুলো থাকে, তার প্রজেকশন ইত্যাদির কাজ যারা করে, তারা সেই নাইট শো এর পর অনেকটা রাতের শো শেষ হলে ওখানে থেকে যায়, ওদের থাকার বন্দোবস্ত আছে। আর সমস্ত বিষয়ের ম্যানেজমেন্টের জন্য কখনো রাজুকে, কখনো ওই অবাঙালি রাকেশ কারাকে থাকতে হতো মনে। তো সেদিন রাজুর নাইট ডিউটি ছিল না, রাকেশের ছিল। পরের দিন সকালে যখন রাজু গেছে, সকালে বা দুপুরে হোয়াটএভার, তো সেদিনের যে একটা অডিটোরিয়ামের, 2-3টে অডিটোরিয়াম মলে থাকে, তো একটা অডিটোরিয়ামের যে ওই প্রজেক্টর অপারেটর, সে বলল, সৌরভদা কালকে জানো মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল, আমি দেখি যে রাকেশজি 2 নম্বর অডিটোরিয়ামের পেছনে বসে কি করছে। মাঝরাতে অডিটোরিয়ামের পেছনে রাকেশ কেন? তখন তো সিনেমা বন্ধ হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে, সকলে ঘুমোচ্ছে, কি করছে? রাজু জিজ্ঞেস করলো, রাকেশ শুনে একটু গম্ভীর হয়ে গেল। তারপর বলল, ওই যে সেদিন বলেছিলাম না ওই মেয়েটার কথা, তার সঙ্গে কথা বলছিলাম, ওকে মুক্তি দিতে হবে। অসংলগ্ন কথা, কিন্তু কোথাও যেন রাজুর একটু গাটা শিরশির করে উঠল। তার পরের দিন বা আরেকদিন পরে, সেদিন রাজুর নাইট ডিউটি। সমস্ত কিছু মিটে গেলে ওদের যে ঘর, সেই ঘরে শোয়ার বন্দোবস্ত আছে। মাঝরাতে রাজুর একবার ঘুম ভেঙে গেল, বাস হয়ে যাবে, ও দেখতে পাচ্ছে একটা পিঙ্ক সালোয়ার যেন সরে গেল। উঠল, চারদিক দেখলো, না কেউ কোথাও নেই। তারপর ঘুমটার এলো না রাত্রে ভালো করে। পরের দিন সকালে ওর ডিউটি হ্যান্ড ওভার করার সময়, এবং কারা এসেছে, সেই রাকেশ কারা রাজুকে বলল যে এরকম একটা দেখলাম, একটা আনকানি ফিলিং হলো আমার, এর সঙ্গে তোমার ওই তন্ত্র সাধনার কোনো কিছু নেই তো? রাকেশ রাজুর দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত থমকে গেল, তারপর নিজেকে গুছিয়ে নিয়ে বলল, হ্যাঁ, তোমার কাছে মিথ্যে বলবো না সৌরভ, আছে। যে শান্তি চাইছিল, আমি তো তাকে বলেছি যে আমি তাকে শান্তি দেব, আমি তাকে মুক্তি দেব। তো সেই আশায় এই মলের মধ্যেই ও ঘুরছে। তো কালকে রাতে তো ও আমাকে খুঁজতে এসেছিল, সম্ভবত কাল রাতে তো আমি ছিলাম না, তুমি ছিলে। ও ভুল করেছে, ও ভেবেছে বোধহয় আমি, তাই তোমার পাশে এসে দাঁড়িয়েছিল। চিন্তা করো না, আর হবে না। তোমার নাইট ডিউটি তো আরো 3-4 দিন পরে। কাল রাত্রে, কালকের দিনটা আমি ছুটি নেব, আর কাল রাত্রে আমার বাড়িতে বসে, কাল অমাবস্যা, আমি মুক্তির ব্যবস্থা ও আজ মনে ফিরে আসবে। রাজু সেই মুহূর্তে আতঙ্কিতই ছিল, দেখেছে, এবং তারপর বাড়ি গিয়ে ও পেপার সার্চ করেছে, কদিন আগের ওই দুর্ঘটনার পেপার, যে ডেড বডিটা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল, তার সালোয়ারের কালার 2-4। কিন্তু কারা, রাকেশ কারা
তার প্রতিশ্রুতি পালন করেছেন, তারপর থেকে ওই মলে আর কোন অশরীরীর অস্তিত্ব কেউ অনুভব করেনি। তো এই তিনটি ঘটনা সৌরভ চক্রবর্তী বা রাজুর জীবনে পরপর ঘটে গেছে। একটি ঘটনা বেশ কয়েক বছর আগে, এই যে ঘটনাটার কথা এখন বললাম, এবং পরের দুটো ঘটনার মধ্যে ব্যবধান মাত্র কয়েক মাস। রাজু গতদিনে আমাকে ফোনে বলছিল যে, কাকা, হালকা রাশির মানুষ, তুমি বললে যে আমরা দেখতে পাই এসব, আবার কিছু হবে না তো? হলে তোমাকে জানাবো, কিন্তু মনে হয় হঠাৎ করে অন্ধকার কোনো রাস্তায় গেলে, পথ চললে, ড্রাইভ করলে মনে হয় আসছে। সেই কোহেলির একটা গান আছে না, ওই আসছে। তো সেরকম আর কি। শুনেছো কি তার পায়ের আওয়াজ? আমি যেন কোথাও আমার অন্তরেন্দ্রিয় দিয়ে সে পায়ের আওয়াজ শুনতে পাই। মানে এটা একেবারেই একটা ফোবিয়া বলি বা মানসিক ভাবনা বলি, এরকম একটা কিছু কাজ করে ওর মধ্যে। কারণ তিনটে ঘটনা যে কোনো মানুষের চিন্তা, ভাবনা, অস্তিত্বের মূল ধরে তো সজোরে নাড়িয়ে দেয়, সজোরে একটু কম্পিত করে দেয়। তো ঠিক আছে, আজকে আমাদের গল্প বলা বা সত্য ঘটনার বিবরণ এই পর্যন্তই, এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং আমাদের 5টি সপ্তাহ জুড়ে যে 2টি অনুষ্ঠান, শনিবারের শিহরণ এবং লৌকিক অলৌকিক, শুনবেন, মন্তব্য করবেন, লাইক কমেন্টস দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। এমনই আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে শনিবার আপনারা শুনবেন লৌকিক অলৌকিকে এমন অতি প্রাকৃত বিষয় নিয়ে চিত্তাকর্ষক ঘটনা বহুল পর্যালোচনা। ভালো থাকবেন। আজকের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এই ধরনের অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাকশ্রুতির। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবারের শিহরণে প্রচারিত হয় স্যাটারডেজ থ্রিল, যেখানে থাকছে নতুন শিহরণ জাগানো নাটক। সঙ্গে থাকুন পরের দিন। আবার আসবো আপনাদের কাছে এমনই কোনো একটি রোমাঞ্চকর, চিত্তাকর্ষক, অলৌকিক বিষয় নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।